অদিতি ঘোষের লেখা গল্প গোপালচন্দ্রের গুলবাজি। পুরো 5 দিন পর গুলবাজ গোপালচন্দ্রকে আসতে দেখে নড়েচড়ে বসল সবাই। কিছুক্ষণের মধ্যেই আসরের মধ্যমণি হয়ে বিরাজ করবে ও। গুল মারতে মারতে এমন জায়গায় এসে পৌঁছেছে গোপাল যে ও সত্যি কথা বললেও লোকের সন্দেহ হয় সেটা আদৌ সত্যি কিনা। তবে যারা তার এই বিশেষ গুণের সঙ্গে পরিচিত নয় তারা অবলীলায় তার কথা বিশ্বাস করে, কারণ তার কথা বলার ভঙ্গিমা বেশ আকর্ষণীয়। এই নিয়ে অবশ্য গোপালের যথেষ্ট অহংকার আছে। বন্ধুদের কাছে গোপাল দরাজ গলায় বলে, গুল মারাটাও একটা আর্ট, সেটা আয়ত্ত করেছি আমি, তোরা চেষ্টা করলেও পারবি না, বুঝলি? বন্ধুরা এক বাক্যে স্বীকার করে সেটা। গোপালের মামা ইঞ্জিনিয়ার, থাকেন ফারাক্কায়। সপরিবারে গিয়েছিলেন সুন্দরবন বেড়াতে। সঙ্গে তার এই চৌকস ভাগ্নেটিকে নিয়ে গিয়েছিলেন। গোপালের গ্রামের বন্ধুদের কারো এখনো সুন্দরবনে যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই সুন্দরবন ফেরত গোপালের মুখে জঙ্গলের গল্প শোনার জন্য উদগ্রীব সবাই। সদ্য কলেজে ভর্তি হওয়া গোপাল বন্ধুদের মাঝখানে বসতে বসতে বলল, আজ তোদের যে ঘটনার কথা বলবো সেটা কিন্তু 100% ট্রু। সত্যি সত্যিই পড়েছিলাম বাঘের পাল্লায়। অবশ্য তার জন্য পুরোপুরি দায়ী আমি নিজেই। যে এরিয়ায় ঢোকা নিষেধ সেখানে ঢুকে পড়েছিলাম আমি। মামার এক সেট ব্রাউন রঙের লোমলোম জ্যাকেট আর টুপি আছে। মামা সেগুলো পরতে চায় না। আমাকে মামা বলল, গোপাল তুই পরলে পরতে পারিস। আমি দেখলাম জ্যাকেট আর টুপি পরলে শীত তো করবেই না, উপরন্তু চেহারায় একটা বন্য বন্য ভাব আসবে, জঙ্গলের সঙ্গে বেশ খাপ খাবে। সেই পোশাকে ঢুকেছি জঙ্গলে। মিনিট 3 হাঁটতেই একেবারে বাঘ মামার সামনে। আমি ছুটছি, বাঘও ছুটছে। পেছন ফিরে তাকিয়ে দেখি বাঘটা আমার কাছাকাছি এসে গেছে। এই সময় আমি ওর সামনে কায়দা করে একটা হাই জাম্প দিলাম। বাঘটা ঘাবড়ে গিয়ে থমকে দাঁড়ালো। আমি আবার ছুটতে লাগলাম। বাঘ মামা খানিক দাঁড়িয়ে আবার ছুটতে লেগেছে। ততক্ষণে আমার মামার অনুরোধে বনরক্ষীরা দল বেঁধে এসে গেছে আমাকে খুঁজতে। আমি তো কোনো রকমে রক্ষা পেলাম, না হলে এই গোপালচন্দ্রকে আর দেখতে পেতিস না তোরা। ভোম্বল বলল, আমি জানতাম গোপাল যখন সুন্দরবন বেড়াতে গেছে তখন একটা কোনো বড়সড় ঘটনা ঘটবেই। গোপাল কলার তুলে দম্ভের হাসি হাসল। গুলবাজ গোপালচন্দ্রের হাজার হাজার গুলের মধ্যে এটা একটা উদাহরণ। এই রকম গুল চলতেই থাকতো। তবে গুল মারার খেসারত গুনতে হলো গোপালকে 3rd ইয়ারে উঠে। সেটা ছিল 1975 সালের 6ই মে। গোপালের মনের খাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে সেই দিনটার কথা। বাঁকুড়া খ্রিস্টান কলেজের বিয়ে 3rd ইয়ারের ছাত্র গোপালচন্দ্র সামন্ত প্রেমে পড়ল 1st ইয়ারে পড়া রেবতী রায়ের। লুকিয়ে চুরিয়ে এখানে ওখানে দেখা করা শুরু হলো। রেবতীর বাবা সজল রায় ছিলেন বিজ্ঞান বিভাগের কড়া প্রকৃতির একজন অধ্যাপক। একদিন কলেজ পালিয়ে সিনেমা দেখতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল রেবতীর বাবার কাছে। রেবতীর বাবাকে দেখে তখনকার মতো পালিয়ে বাঁচল গোপালচন্দ্র, কিন্তু তার হাত থেকে পুরোপুরি রেহাই পেল না। অধ্যাপক সজল রায় তার মেয়েকে বাড়ি নিয়ে এসে জেরা করতে শুরু করলেন। একটা অপরিচিত ছেলেকে কি করে এতটা বিশ্বাস করলো রেবতী, সেই নিয়ে অনেক বকাবকি করলেন। রেবতীর মা গায়ত্রী জানতে চাইলেন রেবতী কতটুকু চেনে ছেলেটাকে, ছেলেটার সম্বন্ধে কি জানে ও। রেবতী বলল, গোপাল আমাকে ওর বাড়ির কথা সব বলেছে। গোপালের বাবা একজন ডাক্তার আর মা একজন হাই স্কুলের মিস্ট্রেস। গোপাল ওর বাবা মার একমাত্র সন্তান। ওদের অনেক প্রপার্টিও আছে। তাছাড়া ও ওর মা বাবাকে আমার কথা বলেছে, তাদের বিয়েতে আপত্তি নেই। গোপাল গ্রাজুয়েশন করে চাকরি করবে না, ও ব্যবসা করবে, তারপরেই ও বিয়ের কথা ভাববে। গায়ত্রী বললেন, ওর বাড়ি কোথায়, ওর বাবার নাম কি জানিস? রেবতী বলল, ওর বাড়ি একটা গ্রামে, গ্রামটার নাম কোটালপুর, বাবার নাম গদাধর সামন্ত। যেটুকু জানার ছিল তা জানা হয়ে গিয়েছিল, তাই সজল রায় গম্ভীর গলায় বললেন, অনেক খোঁজ খবর নেওয়া হয়েছে, আমাকে একেবারে কৃতার্থ করে দিয়েছ।
এখন দয়া করে তোমার মেয়েকে ঘরে যেতে বলো। রেবতী ভয় পেয়ে নিজের ঘরে পালিয়ে গেল। সজল রায় নিজে কড়া অধ্যাপক হলেও মেয়েদের ব্যাপারে তেমন কড়া হতে পারেননি। দুই মেয়ের কেউই বুদ্ধিমতী নয়। পড়াশোনাতেও তেমন আগ্রহ না থাকায় বড় মেয়ে সুনীতির বিয়ে দিয়েছেন হায়ার সেকেন্ডারি পাশ করার পরেই। রেবতীর অবস্থাও তথৈবচ। তবে এখন দিনকাল বদলেছে। উচ্চশিক্ষিত উপার্জনক্ষম পাত্রের সঙ্গে বিয়ের যোগাযোগ করতে গেলে সবাই বিএ পাস মেয়ে চায়। তাই রেবতীকে কলেজে ভর্তি করেছেন। পাস কোর্সে পড়ছেও। ও যে বিএ পাস করবে না সেই ব্যাপারে নিশ্চিত সজল রায়। তাই মেয়ে কলেজে পড়াকালীনই দেখাশোনা শুরু করবেন বলে মনস্থ করেছেন। ইতিমধ্যেই এই বিপত্তি। রেবতী চলে যেতে স্ত্রীর দিকে তাকিয়ে সজল রায় হাসলেন। পছন্দ তো তোমার মেয়ে ভালোই করেছে। এখন চিন্তা অন্য। যা শুনছি তাতে ছেলের মা বাপ কি ওকে পছন্দ করবে? গায়ত্রী বললেন, তুমি একদিন গিয়ে একটু কথা বলে দেখতে পারো। সজল রায় বললেন, এমন বিপদের মুখে তুমি আমাকে একা ঠেলে দিতে পারো না। তুমি মেয়ের জন্ম দিয়েছ, দায় তোমারও আছে। তাই গেলে আমরা দুজনেই না হয় যাব। তবে রেবতী যেন ঘুণাক্ষরে কিছু জানতে না পারে। ও জানলেই গোপাল জানবে। আর তার থেকে রেবতীকে অন্য কোথাও যাচ্ছি বলে যেতে হবে আমাদের। পরের রবিবারই যাওয়া যেতে পারে। সত্যি সত্যিই পরের রবিবারে কোটালপুরের উদ্দেশ্যে রওনা হলেন সজল রায় ও গায়ত্রী রায়। কোন বাসে গেলে কোটালপুর যাওয়া যায় সে ব্যাপারে বাস স্ট্যান্ডে খোঁজ খবর নিয়ে চাপলেন বাসে। বাস সরাসরি কোটালপুর যায় না। নির্দিষ্ট স্টপেজে বাস থেকে নেমে একটা চায়ের টঙের দোকান দেখতে পেলেন সজল। কাছেই একটা সাইকেল রাখার গ্যারেজ ছাড়া আর কিছুই নেই। সজল রায় চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলেন কোটালপুর গ্রামটা এখান থেকে কতটা এবং কিভাবে যাওয়া যাবে। দোকানদার জানালো 1.5 কিলোমিটার রাস্তা। এখানে মোটে 3টে রিক্সা আছে। ওরা প্যাসেঞ্জার নিয়ে গেছে। ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি 3-4টে গ্রাম আছে। ওইসব গ্রামের পুরুষেরা সাধারণত সাইকেলে যাতায়াত করে, আর মহিলারা গ্রাম থেকে ছই দেওয়া গরুর গাড়িতে আসে। তবে অবস্থাপন্ন কয়েকটা বাড়িতে 2-একটা মোটর গাড়ি ও মোটরসাইকেল আছে কিছু। বাইরের লোকজন অবশ্য রিক্সা করেই যায়। কথা বলতে বলতে একটা রিক্সা এসে গেল। মাঝবয়সী চায়ের দোকানদার বললেন, আপনি কোটালপুর কার বাড়িতে যাবেন? সজল রায় বললেন, আমি ডাক্তার গদাধর সামন্তর বাড়ি যাব। দোকানদার চমকানো গলায় বললেন, কি বললেন? ডাক্তার গদাধর সামন্ত? ওই নামে কেউ তো থাকে না এই অঞ্চলে। কোটালপুরে কোনো ডাক্তারের বাড়ি নেই বলেই জানি। তবে গদাধর সামন্ত নামে একজন আছেন। তার খুড়তুতো ভাই অবশ্য ডাক্তার। সে থাকে কলকাতায়। গ্রামে আসে না বললেই চলে। মনে ধাক্কা খেলেও তা সামলে নিয়ে সজল বললেন, আচ্ছা, আপনি যে গদাধর সামন্তের কথা বলছেন তাঁর ছেলে গোপালচন্দ্র সামন্ত কি বাঁকুড়া খ্রিস্টান কলেজে পড়ে? হ্যাঁ, গদাধর সামন্তর মেজ ছেলে গোপাল বাঁকুড়া খ্রিস্টান কলেজে পড়ে। ওর বড় ছেলে তো গ্রামের হাই স্কুলের মাস্টার। আবার ধাক্কা খেলেন সজল। তার মানে একমাত্র সন্তান কথাটাও ঠিক নয়। ওর মা শিক্ষকতা করেন নাকি জিজ্ঞেস করবেন কি? না, এত কথা চায়ের দোকানে জিজ্ঞেস করলে কি ভাববে তা ঠিক নেই। এসেছেন যখন গিয়েই দেখা যাক। চায়ের দোকানদার রিক্সাওয়ালাকে বললেন, ওনাকে গদাধর সামন্তের বাড়ি পৌঁছে দে ভজন। সজল আর গায়ত্রী রিক্সায় উঠে বসলেন। গদাধর সামন্তের যে অনেক জমি, বড় বড় 3টে পুকুর, বাগান ও ধান কল আছে সেই সব খবর জানলেন সজল রায় রিক্সাওয়ালার মুখে। 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে গদাধর সামন্তর বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন সজল ও গায়ত্রী। ঠিক সেই সময় বাড়ি থেকে বের হচ্ছিলেন গদাধর সামন্তের স্ত্রী অন্নপূর্ণা। অবস্থাপন্ন হওয়া সত্ত্বেও খুব সাধারণভাবে জীবনযাপন করেন গদাধরের পরিবার। অন্নপূর্ণা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন। কাঠের উনুনে মুড়ি ভেজে মুখে হাতে খোলার কালি মাখা অবস্থায় এক হাতে সাবান কেস, অন্য হাতে 2-একটা এঁটো বাসন নিয়ে পুকুরে যাচ্ছিলেন উনি। থমকে দাঁড়ালেন অপরিচিত দুজন মানুষকে আসতে দেখে। ঘোমটা একটু টেনে নিয়ে জড়ানো গলায় বললেন, আপনাদের ঠিক চিনলাম না তো। সজল বললেন, আমরা বাঁকুড়া টাউন থেকে আসছি।
গদাধর সামন্তর সঙ্গে দেখা করতে চাই। অন্নপূর্ণা বললেন, উনি তো ধান কলে গেছেন, আপনি একটু বসুন, আমি ডেকে পাঠাচ্ছি। এরপর রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, বৌমা, এনাদের ঘরে বসাও, আমি পুকুরঘাট থেকে আসছি। আর গোপালকে বলো ওর বাবাকে ডাকতে। রান্নাঘর থেকে বেরিয়ে এলো ছিপছিপে চেহারার একটি অল্প বয়সী বউ। সামান্য হেসে বলল, আপনারা ভেতরে এসে বসুন। সজল ও গায়ত্রী ঘরে এসে বসলেন। অনেকটা এরিয়া নিয়ে সাবেকি ধাঁচের একতলা বেশ বড় বাড়ি। ঘরগুলো খুব বড় বড়, দুপাশে সারি দিয়ে ঘর। ঘরগুলোর সামনে চওড়া জল বারান্দা, মাঝে মস্ত উঠোন। সজলদের বসার জন্য দুটো কাঠের চেয়ার এগিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল বউটি। কিছুক্ষণ পর 2 গ্লাস দইয়ের শরবত নিয়ে ঘরে ঢুকলো আবার। আপনারা শরবতটা খান, আমি দেখি কাকে দিয়ে বাবাকে ডেকে পাঠানো যায়। গোপাল ঠাকুরপো নিজের ঘরেই ছিল, এখন দেখছি নেই। এখন দেখি নেপাল ঠাকুরপো কাছাকাছি রয়েছে কিনা। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে। তার মানে এই গদাধর সামন্তের বড় ছেলের বউ। মেয়েটির মুখশ্রী ও কণ্ঠস্বর দুই মিষ্টি, কিন্তু মেয়েটি যে কথা বলল সেটা শুনে অবাক হলেন সজল। গোপাল বাড়িতেই ছিল, অথচ এখন সে নেই। তবে কি সজল রায়কে দেখে চিনতে পেরেছে গোপাল? ওই কলেজেরই প্রফেসর তিনি, বিভাগ আলাদা হলেও চিনতে পারাটাই স্বাভাবিক। তাছাড়া রেবতীর সঙ্গেও দেখেছে সেদিন। তার মানে এখন মিথ্যেটা ধরা পড়ার ভয়ে পালিয়েছে। 47 বছর আগে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে দূরাভাস ছিল সুদূর কল্পনা। চিঠিপত্রের মাধ্যমে খবরাখবর পাওয়া যেত, আর কাছাকাছি কোনো জায়গায় খবর দিতে গেলে সেখানে গিয়ে খবর দিয়ে আসতে হতো। নেপাল গিয়ে বাবাকে ডেকে নিয়ে এসেছে। গদাধর বাড়ি এলেন ধানকল থেকে। সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের মুখোমুখি বসলেন। গদাধর সামন্ত রীতিমতো ফর্সা, দীর্ঘ সুঠাম চেহারা, বয়স 50-এর আশেপাশে। নমস্কার বিনিময় করার পর গদাধর জানতে চাইলেন অতিথিদের পরিচয়। সজল রায় নিজের পরিচয় দিলেন, জানালেন তার মেয়ের সঙ্গে গোপালের প্রেমের সম্পর্কের কথা। গদাধর বললেন, বলেন কি, কলেজে গিয়ে পড়াশোনা না করে ও প্রেম করে বেড়াচ্ছে? কোথায় গেল সে? আজ তারই একদিন কি আমারই একদিন? সজল বললেন, শুধু এটুকু শুনেই উত্তেজিত হচ্ছেন? শুনুন তবে বাকিটা। আমার মেয়ে রেবতীকে গোপাল বলেছে তার বাবা ডাক্তার আর মা স্থানীয় স্কুলের শিক্ষিকা। সে বাবা মায়ের একমাত্র সন্তান। আর সে রেবতীর সঙ্গে তার সম্পর্কের কথা বাবা মাকে জানিয়েছে। তারা বিয়েতে রাজি। আচ্ছা, আপনার স্ত্রী কি সত্যিই শিক্ষিকা? গদাধর হাঁক পারলেন। অন্ন, 1 গ্লাস জল নিয়ে শিগগির এদিকে এসো, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। অন্নপূর্ণা 1 গ্লাস জল নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকলেন। কয়েক চুমুকে গ্লাস ফাঁকা করে গদাধর বললেন, তোমার হতচ্ছাড়া মেজ ছেলের কীর্তি শোনো। ইনি খ্রিস্টান কলেজের একজন অধ্যাপক। গোপাল এনাদের বলেছে যে আমি নাকি ডাক্তার, আর তুমি হাই স্কুলের দিদিমণি। এছাড়া বলেছে ও নাকি আমাদের একমাত্র সন্তান। অন্নপূর্ণা ছেলের গুল মারার স্বভাবের কথা জানেন, তা বলে এত বড় গুল দিয়ে আসবে ও, সেটা কল্পনাও করতে পারেননি। তাই চমকানো গলায় বললেন, এসব কি বলছো তুমি? গদাধর বললেন, শুনুন সজলবাবু, ইনি আমার স্ত্রী অন্নপূর্ণা। ক্লাস 4 অবধি পড়াশোনা করেছেন। কাজেই কোনো স্কুলের মিস্ট্রেস হওয়া সম্ভব ছিল না ওর পক্ষে। আর আমি ম্যাট্রিকুলেশন পাশ করে পড়াশোনায় ইতি টেনেছি। আমার বড় ছেলে অবশ্য MA BT পাস, সে হাই স্কুলের শিক্ষক। আমার কাকার ছেলে ডাক্তার, ও এখন এখানে থাকে না। আমারও পড়াশোনা করার ইচ্ছে ছিল, পৈতৃক সম্পত্তি ও ব্যবসা দেখাশোনা করতে পারবো না বলে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলাম। আর একটা কথা, গোপাল যে আমার একমাত্র সন্তান নয় তা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। আমার 4 ছেলে ও 2 মেয়ে। মেয়েদের পাত্রস্থ করেছি অনেক দিন আগেই, কিন্তু ওই হতচ্ছাড়াকে কাজকর্ম করতে না দিয়ে পড়াচ্ছি, আর সে কি না কলেজে গিয়ে প্রেম করছে আর মানুষজনকে গুলগাপা দিয়ে আসছে। আসুক সে বাড়ি, আজ তার পিঠে চেলা কাঠ না ভাঙা পর্যন্ত স্বস্তি পাবো না আমি। প্রফেসর সজল রায় বললেন,
আপনি এত উত্তেজিত হবেন না গদাধর বাবু। ভুল করার বয়স তো ওদেরই। নিজেকে সংশোধন করার সুযোগ দিতে হবে ওকে। বাগানের আম কেটে দুটো ডেকাবে করে নিয়ে এলো গদাধর সামন্তের বৌমা, সঙ্গে বাড়ি তৈরি ক্ষীর। সজল বললেন, শরবত তো খেলাম, আবার এসব কেন? এবার আমরা উঠব। অন্নপূর্ণা বললেন, তা বললে হয়? রোদ বেড়েছে, এখন যাবেন কি করে? এগুলো খেয়ে নিন। বাগানের আম আর ঘরের তৈরি ক্ষীর বই তো কিছু আনেনি। আপনারা রোদ কমলে সেই বিকেলে যাবেন। আমি বরং রান্নাঘরে যাই। বৌমা একা সামলাচ্ছে সব, কত করবে মেয়েটা। গদাধর সামন্ত বললেন, ছেলে তো পালিয়েছে। ওর বন্ধু বান্ধব আর আমাদের জ্ঞাতি গোষ্ঠী অনেক আছে এই গ্রামে। কারো না কারো বাড়ি খেয়ে সে রাতের আগে বাড়ি আসবে না। তাই ছেলেকে দিয়ে যে ক্ষমা চাওয়াবো সে উপায় নেই। আমি ছেলেকে মানুষ করতে পারিনি, তাই ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সজল রায় বললেন, এ আপনি কি বলছেন? আমিও তো নিজে অধ্যাপক হয়েও মেয়েকে বসে রাখতে পারিনি, দায় তো আমার উপরেও বর্তায়। গদাধর বললেন, দেখুন, যদিও আপনার মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছে ও, তবুও সব সত্যি জানার পর আপনি নিশ্চয়ই আর আগ্রহী হবেন না সে ব্যাপারে। ডাক্তার মাস্টার নই আমরা, আমরা নিতান্ত সাধারণ মানুষ। তবে ওই ছেলের মতো ধাপ্পাবাজ নই। আপনার মেয়ের অনেক ভালো জায়গায় বিয়ে হোক, সেটাই কামনা করি। আম ও ক্ষীর সহযোগে জলযোগ হয়ে গিয়েছিল সজল ও গায়ত্রীর। হাত মুখ ধুয়ে এসে বসলেন ওরা। সজল বললেন, আচ্ছা, আপনার বড় ছেলেকে তো দেখছি না, সে কি বাড়িতে নেই? গদাধর বললেন, আসলে রবিবার দিন গোবিন্দ একটু ধান কলে গিয়ে বসে। সারা সপ্তাহ তো আমি একাই সামলাই, তাই আর কি। বাহ, আপনার বড় ছেলে খুব ভালো তো। হ্যাঁ, আমার বৌমাও খুব ভালো, হায়ার সেকেন্ডারি পাস, কাজে কর্মে খুব ভালো। সে তো দেখেই মনে হলো। কিন্তু আমার মেয়েকে একবার না দেখেই বাতিল করে দিলেন আপনারা। আমি বাতিল করলাম? কি বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, প্রেম যখন করেছে তখন ওই গুলবার ছেলেকেই বিয়ে করতে বাধ্য আমার মেয়ে। তবে আপনাদের অমত থাকলে অবশ্য আলাদা কথা। কথা বলতে বলতে পকেট থেকে একটা ফটো বার করে গদাধরের সামনে ধরলেন সজল রায়। এই আমার মেয়ে, দেখুন পছন্দ হয় কি না। আপনার স্ত্রীও বৌমাকে দেখান, বড় ছেলেকেও দেখান। পছন্দ হলে তারপর না হয় কথাবার্তা বলা যাবে। গদাধর অবাক হয়ে তাকালেন সজল রায়ের মুখের দিকে। আপনি জেনে শুনে অমন একটা গুলবার ছেলের সঙ্গে সত্যিই মেয়ের বিয়ে দেবেন? মেয়ের যখন পছন্দ, তখন কি আর করি বলুন তো। ফটোটা নিয়ে রান্নাঘরে ঢুকলেন গদাধর। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, মেয়ে আমাদের পছন্দ, তবে তার আগে আপনার কাছে ক্ষমা ওই ছেলেকে চাইতেই হবে। ওই গুলবার ছেলের জন্য আজ আমরাও না হয় একটু মিথ্যার আশ্রয় নিই। এর পরের ঘটনা বেশ মজাদার। গদাধরের নির্দেশ মতো ভূপাল সজল রায় ও গায়ত্রীর চটি দুটো লুকিয়ে ফেলল, আর নেপাল গেল দাদাকে খুঁজতে। গোপাল ঘাপটি মেরে বসেছিল এক বন্ধুর বাড়ি। খুঁজতে খুঁজতে নেপাল পাকড়াও করলো ওকে। বলল, দাদা তুই এখানে? এদিকে বাঁকুড়া থেকে তোর কলেজের প্রফেসর এসেছিল, তোকে না পেয়ে একটু আগে চলে গেল। গোপাল বলল, চলে গেছে ওরা? কিসে করে গেল? নেপাল বলল, ভজন কাকা রিকশাটাকে বলা ছিল, ও এসে নিয়ে গেল। গোপাল বলল, বাবা বাড়ি এসেছিল শুনলাম, বাবা বাড়িতেই আছে রে। নেপাল বলল, তুইও যেমন, বাবা এই 11টার সময় বাড়ি থাকে, একবার এসেই চলে গেছে। হ্যাঁ রে নেপাল, বাবা বাড়িতে কিছু বলছিল? নেপাল ঘাড় নাড়ল। আমি তো ঘরে পড়ছিলাম, কিছু শুনিনি। তবে তোকে তখন অনেক খুঁজেছিলাম, ওই প্রফেসর দেখা করতে চেয়েছিলেন যে। তুই দেখা করলি না কেন রে মেজদা? কলেজে কিছু করেছিস? কথা বলতে বলতে হাঁটছিল ওরা। বাড়ির গেট পেরোতে পেরোতে গোপাল বলল, কি যে বলিস, আমি আবার কলেজে কি করব? প্রফেসররা আমাকে কত ভালোবাসেন জানিস। আমি আসতে বলেছিলাম, তাই এসেছিলেন। আমি তো জানতামই না যে ওনারা এসেছেন। আর একটু থাকলে কত ভালো হতো বলতো। আমারই কপাল মন্দ, তাই দেখা হলো না। গোপাল বারান্দায় পা রাখতেই ঘর থেকে বেরিয়ে খপ করে ওর হাতটা ধরে ফেললেন গদাধর। তোর কপাল মন্দ নয় রে,
ওনারা রয়েছেন তোর সঙ্গে দেখা করবেন বলে। চল, সামনে চল ওনাদের। উনি সজ্জন ব্যক্তি, উনি তোকে কিছু বলবেন না। তবে তোর এই ডাক্তার বাবা একটু কড়া ডোজের ওষুধ দেবে তোকে। গোপাল মুখ নিচু করে দাঁড়ালো সজল রায়ের সামনে। এরপর গদাধরের কথা মতো গুনে গুনে 100 বার কান ধরে ওঠবোস করলো হবু শ্বশুরের সামনে। খবরটা ছড়িয়ে যাওয়ায় গুল মারার অভ্যাস চিরতরে ত্যাগ করেছিল গোপাল। তবে পরের মাঘেই সানাই বেজেছিল সামন্ত বাড়িতে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।